সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে, আমি তাই মনে করি। এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া হয় এবং সেটা যদি তিনি জোন না করেন। ছাত্ররা দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, টেনশনের তৈরি হচ্ছে। শেখ হাসিনা বিদায় নেবার পর বাকি যে পক্ষগুলো রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু এতদিন একটা পক্ষ ছিল, কিন্তু এই পক্ষগুলো এখন আলাদা হয়ে গেছে। যে ছাত্ররা 24-এর একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করলো, বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তালবাহানা করছে। দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ এরা ওদের মতো নির্ভরযোগ্য বিকল্প তৈরি না করে এত সহজে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন না। আমার দেশের একটা সংবাদ নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল যে উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ পদত্যাগ করবেন। বিশেষ করে আসিফ এবং নাহিদের পদত্যাগটা খুব দ্রুত হবে এবং এরপরে কয়েক মাস পর মাহফুজ পদত্যাগ করবেন। আমার দেশে এটাই বলেছিল, কিন্তু না, আমরা যাচাই বাছাই করেও প্রাথমিকভাবে সত্যতা পেয়েছিলাম এবং সত্য কথা হচ্ছে পদত্যাগ করবেন এরকম কিছু সিদ্ধান্ত হয়েও ছিল। নাহিদ যাই বলুক, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। আমাদের যে একেবারে আন্দাজে বলেছে তা না। গেল 4-5 মাস আগে আমাদের এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ একটা কথা বলছিলেন যে নতুনদের সাথে পুরনোদের যুদ্ধ হবে। কথাটা তখন একরকম মনে হয়েছিল যে পলিটিক্যালি যুদ্ধ হবে, বাট এখন মনে হচ্ছে প্রকৃতপক্ষেই মাঠে এই যুদ্ধটা আমরা দেখতে যাচ্ছি। নির্বাচনকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে সরকার, আমাদের ছাত্র বৈষম্য বিরোধী স্টুডেন্টরা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের যে অবস্থান, সাংঘর্ষিক একটা অবস্থানে আছে। অবশেষে বোমা ফাটালো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই জানেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ এবং মাহফুজ আলম তিনজনই পদত্যাগ করার একটা বিষয় সোশ্যাল মিডিয়া তোলপাড়, এবং তারা নতুন করে রাজনৈতিক একটা দল গঠন করতে যাচ্ছে। অনেকেই বলছে সেই রাজনৈতিক দল থেকে ভয়ে কাঁপছে বিএনপি। প্রিয় দর্শক, তাহলে কি ডক্টর ইউনূস সাহেব সেই রাজনৈতিক দলকে আশ্বাস দিয়েছে বা সেই রাজনৈতিক দলের পিছনে সাপোর্ট দিয়েছে? প্রিয় দর্শক, আসলে কি রহস্য? ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটা ভিডিওর গুরুত্বপূর্ণ বিশেষ অংশগুলি আপনারা সামনে দেখেছেন বা শুনেছেন, তো বুঝতেই পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল পয়েন্ট বা মূল আলোচনাগুলো শুনে আসি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে, আমি তাই মনে করি। এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া হয় এবং সেটা যদি তিনি জোন না করেন। আমি বক্তব্যটা একটু পড়ি। প্রথম আলো বা অন্যান্য অনেক পত্রিকা এটাকে ট্রান্সলেট করেছে। এটার মূল ভার্সন যেটা, আমি ওনার পডকাস্টটাও শুনেছি, এটা পাওয়া যায়, আপনারা যে কেউ শুনে নিতে পারেন। ওখানে একটু মূল বিষয় যাওয়ার আগে ওখানে বলি, ওখানে মূলত উনি কিভাবে দায়িত্ব নিয়েছেন, কি প্রেক্ষাপটে নিয়েছেন, এই গল্পগুলো তার মুখে আমরা অনেকবার শুনেছি। তিনি আবারও সেগুলো বলেছেন, সেগুলো জানিয়েছেন, ভারতের প্রোপাগ্যান্ডার জবাব দিয়েছেন খুবই চমৎকারভাবে, মিথ্যা প্রোপাগ্যান্ডা যেগুলো হচ্ছে। এবং তার চাইতে খুব মজা লেগেছে আমার কাছে, টিউলিপসের দিক নিয়ে আলোচনা করছিলেন এবং এই চোর বা এই ডাকাত ফ্যামিলিটাকে নিয়ে যে কঠোর ভাষায় তিনি আগেও কথা বলেছিলেন সেটা আবার বললেন এবং দুর্দান্ত লেগেছে। এবং আমি ট্রুলি বিশ্বাস করি টিউলিপসের দিকের চাকরি, মানে মন্ত্রিত্বের চাকরি যাওয়ার ক্ষেত্রে খুব বড় রোল প্লে করেছিল আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি দেশে থাকতেই এটা নিয়ে খুব কঠোর অবস্থান জানিয়েছিলেন। তো অফ টপিক হলো যোগ করে রাখি, টিউলিপসের দিকের এমপিত্ব নিয়ে আলাপ চলছে এবং আমি মনে করি ওখানে বাংলাদেশি যে কমিউনিটি আছে, ডায়াসপোরা যারা আছেন, তারা তার মানে এমপিত্ব থেকেও তাকে যেন সরে যেতে হয় সেই চাপ তারা অব্যাহত রাখবেন। এখানে ডক্টর ইউনূস ছাত্রদেরকে নিয়ে যা বলেছে, বিশেষ করে শেষ অংশের কথাটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বলে আমি মনে করি। সেটার আগে এমনি দল নিয়ে অনেক কথা বলেছেন, একটু পড়ি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করে। আমি তাকে কোট করছি। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে, তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে তারা কেন নিজস্ব দল গঠন করছে না, তারা একটা সুযোগ নেবে। তারা বলছেন যে তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় আরও বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয়, সুতরাং তারা এটা করবে।
অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়বে, আশঙ্কার কথা আছে বাংলাদেশের যে টিপিক্যাল রাজনৈতিক কালচার। উনি বলছেন এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। এক পর্যায়ে তিনি বলেন, ভারতীয়রা যেসব বিষয় বলছে তার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই জায়গায় সেই কথাগুলো আছে যেগুলোকে বোমা ফাটানো মনে হতে পারে। তিনি বলছেন, আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণেরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় থাকবে। এই জায়গাটা আমি আবারও পড়ি, শেষ অংশটা, যেখানে আসলে অনেকগুলো কথা আছে যেগুলো মারাত্মক রকম পলিটিক্যাল ডিবেট ট্রিগার করতে পারে। তিনি বলছেন, তাদের খারাপ কোনো কিছু সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ছাত্রদেরকে তিনি প্রশংসা করছেন। মানে এই প্রশংসা যখন তিনি করছেন তখন এটাকে আমরা কিভাবে দেখবো? এবং এর রিডিং বিটুইন লাইনস হচ্ছে, অনেকেরই আছে যেটা উনি পরে বলেও ফেলছেন, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এই জায়গাটা, এই বাক্যটাকে আমরা যদি অ্যানালাইজ করি, তার মানে স্টুডেন্টরা রক্ত দিয়েছে, ট্রু। কিন্তু এখানে আবার সেই ন্যারেটিভ যে স্টুডেন্টরাই রক্ত দিয়েছে, আমি বলছি না এইভাবে বলা হয়েছে, কিন্তু আমরা যে কনটেক্সটের সাথে মেলাই, আমাদের প্রধান উপদেষ্টা এই মুভমেন্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে স্টুডেন্টরা তাকে এমপ্লয় করেছে, স্টুডেন্টরাই সবকিছু করেছে, তরুণরাই সব করে ফেলছে এবং স্টুডেন্টরা বিশেষ করে সব করছে, এই আলাপ উনি ক্রমাগত দিয়েছেন। নট অনলি দ্যাট, এই মুভমেন্ট একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট ছিল। উনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিলেন তখন মিস্টার মাহফুজ আলমকে তিনি এই মুভমেন্টে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলে পরিচয় করে দিয়েছেন। পরে আমরা কথ্য ভাষায় এটাকে মাস্টার মাইন্ড এই শব্দটা ব্যবহার করতাম। যেহেতু ডাভোসে সেই তিনি এটাকে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং এখানে কোনো লিডার ছিল না বলেছেন। কিন্তু এখানে আবার যেহেতু তার একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে, স্টুডেন্টদেরকে আবারও ক্রেডিট দেওয়ার একটা টেন্ডেন্সি আমি মনে করি। আমাদের এই পোস্ট 5 অগস্ট আমাদের মধ্যে যে ধরনের বিভেদ তৈরি হয়েছে তার মধ্যে একটা খুব বড় কারণ হচ্ছে এই ক্রেডিট ক্লেম করা। স্টুডেন্টরা তার জায়গা থেকে করছিলেন, কিন্তু যখন প্রধান উপদেষ্টা সেটাকে এন্ডোর্স করছিলেন সেটা বিভাগটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। এখানে কিন্তু আবার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। পরের বাক্যটাও কিন্তু, পরের অংশটা বাক্যের পরের ক্লজটাও খুবই বিতর্ক তৈরি করতে পারে। তার মানে হচ্ছে ছাত্ররা যা অর্জন করেছে সেটা আর কেউ রক্ষা করতে পারবে না, তাই ছাত্রদেরকে সেটা রক্ষা করতে হবে। তাত্ত্বিকভাবে বলছি, নির্বাচনের ক্ষেত্রে যদি একটা দল ক্ষমতায় আসে, নিশ্চয়ই আওয়ামী লীগ আসছে না, তো আওয়ামী লীগের বাইরে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা সংগঠন ব্যক্তি এই অভ্যুত্থানের পক্ষে ছিল, অনেক অ্যাক্টিভলি মাঠে ছিলেন। প্রত্যেকেই শেখ হাসিনার এই বিভৎস মাফিয়া রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। সো তাহলে কি প্রশ্নটা এটা দাঁড়ালো, তাদের কেউ যদি ক্ষমতায় যায় তারা যে অর্জন হয়েছে সেটা রক্ষা করতে পারবে না? আচ্ছা, যদি না পারে তাহলে তো ছাত্রদেরকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে এটা রক্ষা করতে হবে। তাহলে কি ছাত্রদের ক্ষমতায় যাওয়াটাই জরুরি? আর ক্ষমতা যাওয়া ছাড়া তারা এটা রক্ষা করতে পারছে না, তাই না? রাজনীতিতে যদি যায় তারা, বা রাজনীতিতে আসলে তো করা যায় না, তো ছাত্রদের তো ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি নাই। কিন্তু এর মধ্যে এরকম ইন্টারপ্রিটেশন কেউ তৈরি করতে পারেন, কারণ উনি বলছেন এরপর, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। লেটস কল আ স্পেড আ স্পেড। কেউ বলবেন যে বাক্যের মাধ্যমে কি বুঝিয়েছেন, যারা এটা করে তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যে বললাম স্পেডকে স্পেড যদি বলি, তাহলে আসলে এখানে বিএনপির প্রতি একটা ইঙ্গিত আছে, এরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আমি বলছি না আমাদের প্রধান উপদেষ্টা এই কাজটা করেছেনই, কিন্তু পড়লে এই ইন্টারপ্রিটেশন করা যায়, কারণ দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে ছাত্ররাই এই ক্যাম্পেইন করেছে। নট অনলি স্টুডেন্টস, জামায়াতও এই ক্যাম্পেইন করার চেষ্টা করেছে। তারাও নাম না ধরে বলেছে যে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেই জন্যই তারা খুব দ্রুত নির্বাচন চায়। এই আলাপগুলো জামায়াত করেছে, এই আলাপগুলো ছাত্ররাও করেছে, আমাদের চোখে নিশ্চয়ই পড়েছে। সো এখানে যখন প্রধান উপদেষ্টা একই ন্যারেটিভ, একই বক্তব্য দিয়ে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি ইঙ্গিত করেন, সেটাও কিন্তু খুবই প্রবলেম্যাটিক। তারপর বলছেন এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় স্বচ্ছ থাকবে। কোন সময় এই বক্তব্যটা আসলো? যখন কয়েকদিন আগেই বিএনপি মহাসচিব সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উনি প্রশ্ন আসলে তোলেন, উনি বলেছেন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকা উচিত হবে, কারণ স্টুডেন্টরা যদি দল তৈরি করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতে পারে, তখন স্টুডেন্টদের ওই সরকারে থাকা না থাকা নিয়ে প্রশ্ন। এরপরেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারকে উনি এখন পর্যন্ত নিরপেক্ষ মনে করেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত উনি নিরপেক্ষই মনে করেন। কিন্তু যখন উনি এই প্রশ্ন তুলছেন তখন যখন প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের একটা বক্তব্য দেন, যেটার অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, লজিক্যালি জাস্ট টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনই হতে পারে, আর রিডিং বিটুইন লাইনসে তো অনেক কিছুই আসতে পারে সম্ভব। ফলে এই প্রশ্নটা যখন আসবে তখন বিএনপি যে কথাটা বলছিল যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সরকারের, সেই প্রশ্নটা তো বেশ উচ্চকিত হয়ে উঠবে। এবং
এই ঘটনাটা এমন সময় ঘটবে যখন বিএনপি আর সরকারের মধ্যে কিছুটা অবিশ্বাসের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আগেই বিএনপি ফেব্রুয়ারিতে তাদের নির্বাচনের দাবিতে মাঠে নেওয়ার আওয়াজ তুলছিল। তারা জুলাই আগস্টে তাদের নির্বাচন চাইছিল। এটাকে এক ধরনের রেটরিক হিসাবে আমি ইন্টারপ্রিট করেছি যে বিএনপি হয়তো এই বছরের মধ্যে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই উইল বি হ্যাপি উইথ দ্যাট। কিন্তু এখন এই প্রেক্ষাপটে যখন এই আলাপটা আসলো, এটা বিএনপিকে আরো ভীত করে তুলবে। বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, টেনশনের তৈরি হচ্ছে। শেখ হাসিনা বিদায় নেবার পর বাকি যে পক্ষগুলো রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু এতদিন একটা পক্ষ ছিল, কিন্তু এই পক্ষগুলো এখন আলাদা হয়ে গেছে। যে ছাত্ররা 24-এর একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করলো, বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তালবাহানা করছে। প্রশ্ন দুটো আসছে। এক, ছাত্ররা যখন সিদ্ধান্ত নিল তারা একটা দল করতে চায়, তখনই সেই প্রধান দলটি বা বড় দলটি তাদের কিংস পার্টি বলা শুরু করেছে, অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না। তাদের বর্তমান বক্তব্যের আলোকে এটি বোঝা যাচ্ছে। কথা হলো, যারা রক্ত দিল, লড়াই করলো, একটা বিজয় পেল, তারা যদি রাজনৈতিক দল করতে যায়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দলের সমস্যাটা কোথায়? একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে, কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না। তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক। তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায়? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে, নেপথ্যে সব আলোচনায় তাই মনে হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে, ছাত্রদের পারবে না? যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে, যারা রক্ত দিল, লড়াই করলো, তাদেরই সহ্য করতে পারলো না, আর যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে? আমার মনে হয় না। তো বিএনপির বর্তমান যে নেতারা, জামাতের যে বর্তমান নেতারা, তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে। জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তাই মনে হচ্ছে। তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনার এই বিষয়টি এরকম মনে হলো। তিনটা বিষয় উল্লেখ করি। এক, যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি, সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি সরাতে চাইছে না, শাহাবুদ্দিন চুপ্পু। অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বসানো হয়, বিএনপি আপত্তি জানিয়েছে, বিরোধিতা করেছিল। আজকে বিএনপির কি হলো যে তাকে যখন ছাত্ররা সরাতে চাইলো বা সরানোর সময় এলো, বা ছাত্ররা চাইলে তাকে সরাতে পারে, শুধু বিএনপি মানে বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে? দুই, বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন, সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে, বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না, এই ৭২-এর সংবিধান থাকবে। তাহলে তাদের প্রধান দলের চেয়ারপারসন যে কথাটি বললেন, এটি কি বিএনপি মানতে রাজি না? তিন, আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠল ছাত্র জনতার পক্ষ থেকে, সেখানেও সবচেয়ে বড় বাধা হলো বিএনপি। এগুলো হলো পুরনো খবর, কিন্তু বিশ্লেষণটা এবার আসছে মূল জায়গায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে ছাত্রদের নতুন দল আসবে এরকম একটি আভাস দিয়েছে, এবং সাম্প্রতিক সময় বেশ কিছু গণমাধ্যমে উঠে এসছে যে আমাদের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম তারা শীঘ্রই পদত্যাগ করবেন। তো এই ব্যাপারে আমি নাহিদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলাম। যতটুকু বুঝলাম, ছাত্ররা এখনই পদত্যাগের সিদ্ধান্ত নেয়নি, কিন্তু ছাত্রদেরকে পদত্যাগের যে খবরটি গণমাধ্যমে এসছে, এটি একটি ধারণাবশত, অর্থাৎ হয়তোবা হিংস আছে যে তারা পদত্যাগ করবেন, কিন্তু কবে করবেন, শিগগিরই করবেন, এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। পরবর্তী দেখলাম সাংবাদিকদের নাহিদ ইসলাম ব্রিফ করলেন, বললেন যে তারা এখনই পদত্যাগ করছেন না, তবে তারা যদি রাজনৈতিক দল বানান সেক্ষেত্রে, বা তারা যদি রাজনৈতিক দলের কোনো পার্ট হন সেই ক্ষেত্রে তারা পদত্যাগ করবেন। এখন দুটো বিষয় আসে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে বিএনপি পরপর 3বার নির্বাচনে মুখোমুখি হলো, একবার করলো না, একবার নির্বাচন করলো, এরকম করে বিএনপি শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিএনপি মানতে পারছে, আর ছাত্র উপদেষ্টা দুজন ব্যক্তি তাদেরকে মানতে পারছে না। অথচ যাদের কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বা বিএনপি ক্ষমতায় আসছেই ধরে নিলাম, বিএনপির এই হীনমন্যতা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে। আসেন তারপরের বিষয়। ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি, এটা খুশি হওয়ার কথা, বরং অ্যাপ্রিসিয়েট করার কথা, বরং তাদের সহযোগিতা করার কথা, বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার। কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনূসকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে? এটা কি কেবল চাপ, মানে রাজনৈতিক চাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সাম্প্রতিক সময় দেশের মানুষ দেখলো যে ভারত শীঘ্রই বাংলাদেশে নির্বাচন দেখতে চায়, এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছেন তারাও এই কথাগুলো বলছেন যে দ্রুত নির্বাচন দরকার, এবং ইউনূস, অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ইউনূস, তিনি নিরপেক্ষ নন। এই কথাগুলো আরাফাত বলছেন, হাসান মাহমুদরা বলছেন, আবার বিএনপিও বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যগুলো কেন এক সুরে জানে, মানে আমরা শুনতে পাচ্ছি এক সুরে। কথা হলো,
ইউনূস যদি নিরপেক্ষ না হন, শেখ হাসিনা কি তাহলে নিরপেক্ষ ছিলেন? বাংলাদেশে নিরপেক্ষ কে আসলে? মির্জা ফখরুলকে দিয়ে আমরা নির্বাচন করে, তিনি তো নিরপেক্ষ লোক, তাই না? তিনি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি, তো নিরপেক্ষ। বিষয়টা হলো যে ইউনূস সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন, সেই ইউনূসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না। কিছু নেতার বক্তব্য এরকম মনে হয়, এটা মূল বিএনপির থিম না, কিছু নেতা। এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে, কেউ কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এখন কথা হলো, ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায়, সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি? এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে, জামাত একটা ছোট দল, শক্তিহীন দল, ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয়, তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটার একটা রূপ ফিরে পাবে। এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে, এরা সবাই আমাদের মেন্টালিটির, বা বিএনপি জামাত বা আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত একটা গ্রুপের, তো বিএনপি এটা কিন্তু লাভবান হয়। কিন্তু বিএনপি ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে। যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয়, আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না। অতীতে আমরা দেখেছি 15 বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি, কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি। আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন, আজকে যারা হাঙ্কি পাঙ্কি কথা বলছেন, আজকে যারা উল্টে ফেলছেন, আজকে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো, দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই 15টা বছর 71-এর চেতনা বিক্রি করতে করতে 71-কে একদম পচিয়ে ফেলেছে, গন্ধ বের করে দিয়েছে। আওয়ামী লীগের সেই রেখে যাওয়া দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে। ইশরাকের মতো মানুষকে দেখছি এখন 71-কে বিক্রি করতে চান। আসলে বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না। জামাত বিএনপিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে আটকে দিচ্ছে এবং তারা একটার পর একটা ফেরিস্তি তৈরি করছে। তারা শ্বেতপত্রের মতো তাদের লিস্ট বেরিয়ে আসছে। আগামী নির্বাচনে জামাত বিএনপির একদম তালিকা ধরে টান দেবে, কে কোথায় কত টাকা লুটপাট করেছে প্রমাণ সহ। আমি বলে দিলাম আপনাদের, জামাত খুব কৌশলী দল। আর বিএনপি কি করবে? একটা ন্যারেটিভ তৈরি করবে, ওরা 71-এর বিরোধী। ভাই রে, আওয়ামী লীগ এই কথা বলি তো খাইতে পারে না, আওয়ামী লীগের বাজার শেষ। তোমরা এই বাজারে আসতেছো এই ইস্যু নিয়ে। জামাত কি ফেরেস্তা? জামাত ফেরেস্তা না। জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা যায়, কেন তোমরা সেদিকে না গিয়ে মাথা মোটার কাজটা করছো, আওয়ামী লীগের রেখে যাওয়ার দায়িত্ব পালন করছে? এ দেশের মানুষ যদি জামাতকে 71-এর ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে, তাহলে মানুষ তো নামবে আপনাদের ডাকে। একবার ডেকে দেখেন না, শেখ হাসিনা যে বিচার করলো, 5 জন না 6 জনকে ফাঁসি দিল, এই ফাঁসিটাকে তো জুডিশিয়াল কিলিং বলা হচ্ছে। জনগণ কতটুকু এটাকে মেনে নিয়েছে, বা জনগণের কাছে মতামত নেন যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে এই দেশের জনগণ কি এই রায়টাকে বিশ্বাস করে কিনা? এই বিষয়গুলো আমরা একটু খোঁজখবর নেন। তারপর দেখেন দেশের মানুষ জামাতকে কোন চোখে দেখে, 71-এর প্রশ্নে কোন চোখে দেখে। কয়েকটা নেতা জামাতকে 71 বিরোধী বা 71-এর কি বলবো যে পাকিস্তানপন্থী বা এই যে গেমগুলো দিচ্ছেন, মানুষ এগুলো চায় না। শেখ হাসিনা লাস্ট একটা কথা বলেছিল, রাজাকারের নাতিপুতি, এই একটি কথার জন্য সমগ্র বাংলাদেশ এক হয়ে গেছে। আবার বিএনপি যদি সেখানেই পাড়া দেয়, কি করবেন? অনেকে তো বলতেই শুরু করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ম্যাক্সিমাম জামাত শিবির। তার মানে 24-এর আন্দোলনটাকে জামাত শিবির করেছে, এটাই আপনারা প্রমাণ করতে চাইছেন? তাই বলছি, কথা আসলে বেশি হয়ে যাচ্ছে, বেশি কথায় মানুষ ভুল বেশি করে। এখন একটা ব্যাপার হলো, বিএনপির করণীয়টা কি? আমি মনে করি বিএনপির এই মুহূর্তে উচিত যে দলগুলো, মানে ছাত্ররা যে দলগুলো আনতে যাচ্ছে তাদেরকে পরামর্শ দেয়া, এবং একটা বিএনপি যে বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি, এটাকে প্রমাণ করার জন্য ছাত্রদের মধ্যে আরও গঠনমূলক রাজনীতির কিছু প্রেসক্রিপশন তুলে ধরা। দুটো বিষয় খেয়াল করবেন। আগামী নির্বাচন কবে হবে আনসার্টেন। সূত্রগুলো বলছে ডিসেম্বর আর জানুয়ারি, এই বছরের শেষ বা আগামী বছর শুরুতে হতে পারে। বেশ গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্যগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু এরপরও কিছু তথ্য বলছে যে বিএনপি ইউনূসের উপর যদি অতিরিক্ত চাপ দেয়, সেক্ষেত্রে এই নির্বাচনটা আরও অনেক পিছিয়ে যেতে পারে। এখন আমাদের আসলে করণীয়টা কি? আমরা দ্রুত নির্বাচন চাই, তাই তো? তো দ্রুত নির্বাচন চাওয়ার আগে একটা বিষয় আমাদের প্রমাণ করতে হবে যে দ্রুত নির্বাচনের আগে বাংলাদেশ কোন বিষয়গুলোকে নিয়ে কনফার্মলি, মানে যে সংস্কার ইস্যুগুলো আছে, সেটেল করতে পারবে। আমরা কি চাই আবারও নির্বাচন হোক, দ্রুত আসার পরই 5 বছর পর কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটা নিয়ে লড়াই করি, রাজপথে হাঙ্গামা করি, দেশের সম্পদ নষ্ট করি, মানুষ মারি? না, আমরা চাই এমন কিছু ব্যবস্থা ইউজ করে দিয়ে যাবেন যে ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ কোশ্চিনকালেও আর এই ইস্যুগুলোর আমাদের দেশ সম্পদ নষ্ট না হয়। কীরকম, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কে হবে প্রধান বিচারপতি, কে হবে নির্বাচন কমিশন, কোন পদ্ধতিতে হবে, কত কক্ষ বিশিষ্ট হবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এই সমস্ত, একজন ব্যক্তি কতবার দলের প্রধান থাকবেন, একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হবেন, এই ইস্যুগুলি সেটেল করা। নতুবা কি হয়, দুটো দল ক্ষমতায় আসবে, দুটো দলের প্রধানই হবেন সব কিছুর মালিক। এতে করে কোনো জবাবদিহিতা থাকে না কারো। আর সব নেতারা, কারাপ্টেড নেতারা এদেরকে খুশি করে সব রকম অন্যায় করতে পারে, জবাবদিহিতা থাকে না কারো। তো নাহিদ ইসলাম আমাকে দুটো জিনিস বলেছেন, যে তারা যে কোনোভাবে বিচার করে যাবেন, আর দ্বিতীয় কাজ তারা সংস্কার করে যাবেন। এতে করে যা হয় হবে। তারা দুটো বিষয় কনফার্ম করেছেন। আবার বলছি, আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আমাকে বলেছেন তারা দুটো বিষয় কনফার্ম করে যাবেনই, তাতে যা হয় হবে। 1, বিচার, যারা এই অভ্যুত্থানে বিপ্লবে ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার করে যাবেন। 2, তারা সংস্কার করে যাবেন।
তো এই সংস্কার বিএনপি আসলে চাইছে কি চাইছে না এটা এখন ক্লিয়ার না। বিএনপি বলছে নির্বাচনের পর সংস্কার, মানে নির্বাচিত সরকারের কাছে সংস্কার। আমার প্রশ্ন হলো 54 বছরে আপনারা কি সংস্কার করেছেন সেই ফিরতি আগে জনগণকে দেন, জনগণকে বিশ্বাস করান যে আপনার ক্ষমতা আসলে আপনারা কোনো সংস্কার করবেন। দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ এরা ওদের মতো নির্ভরযোগ্য বিকল্প তৈরি না করে এত সহজে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন না। আমার দেশের একটা সংবাদ নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল যে উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ পদত্যাগ করবেন। বিশেষ করে আসিফ এবং নাহিদের পদত্যাগটা খুব দ্রুত হবে এবং এরপরে কয়েক মাস পর মাহফুজ পদত্যাগ করবেন। আমার দেশে এটাই বলেছিল, কিন্তু না, আমরা যাচাই বাছাই করেও প্রাথমিকভাবে সত্যতা পেয়েছিলাম এবং সত্য কথা হচ্ছে পদত্যাগ করবেন এরকম কিছু সিদ্ধান্ত হয়েও ছিল। নাহিদ যাই বলুক, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। আমাদের যে একেবারে আন্দাজে বলেছে তা না, এরকম আলাপ আলোচনা চলেছিল। কিন্তু এই যে আমরা আলোচনা করেছিলাম যে না, আসিফ, নাহিদ, মাহফুজ সরকার থেকে চলে যাওয়া মানে এই সরকার বিএনপি সরকার হয়ে যাওয়া, এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাওয়া। এই সরকার যে বিএনপি পন্থী কিংবা এই সরকার যে ভারতপন্থী না, এই সরকার যে 111 না, তার ডিমার্কেশন ছিল এই সরকারে আসিফ, নাহিদ, মাহফুজ আছে। অতএব তারা যাওয়াটা মোটেও ভালো লক্ষণ নয়, আমি স্পষ্ট বলেছিলাম। তো এরপরে ছাত্রদের বা ছাত্র উপদেষ্টাদের সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত যে না, এত সহজেই তারা পদত্যাগ করবেন না। আর পদত্যাগ যদি করেনও তখন বিকল্প দিয়ে গিয়ে, নির্ভরযোগ্য বিকল্প দিয়ে তারপরে পদত্যাগ করবেন। এটা আমাদের জন্য একটা সুখবর দর্শক। তো এখানে এটার একটা দিক হচ্ছে যে এই যে পদত্যাগ এত সহজে করবেন না বিকল্প না দিয়ে, এটা একটা দিক হচ্ছে যে বিএনপির চেষ্টা ব্যর্থ হচ্ছে। বিএনপি কিন্তু খুব খুশি হয়েছিল যে না, আসিফ, নাহিদ পদত্যাগ করছেন। বিএনপি তো এটাই চেয়েছিল, ছাত্র উপদেষ্টাদের সরাতে পারলেই তো সরকারটা বিএনপি হয়ে যায়, আর কেউ বিএনপিকে বাধা দেওয়ার কেউ থাকে না। এবং বিএনপি পন্থী সচিবরা মিলেও কিন্তু এই ছাত্র উপদেষ্টাদেরকে বিভিন্ন ব্যর্থ করতে চায়। কিন্তু এত সহজ না যে ছাত্র উপদেষ্টারা মাঠ ছেড়ে দিয়ে চলে যাবে। তারা এই সরকারকে 111 হতে দিবে না। বিএনপির চেষ্টা, বিএনপি তো 111 চায়, আমি বলেছি, এটা সফল হবে না, এটা ব্যর্থ হবে। উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ, নিতে যাচ্ছেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আরো সূক্ষ্মভাবে ভাবছেন। পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করব, নাহিদ কথা বলেছেন। পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয়ে তিনি প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি তার নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে সেটি পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন তিনি। এর মানে আপাতত তিনি পদত্যাগ করছেন না, আমার দেশের ওই রিপোর্ট পুরোপুরি সত্য নয় কথা বলেছেন। তবে হ্যাঁ, আমরা জানি যে এরকম পদত্যাগের একটা কথা উঠছিল বা অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে ছাত্র উপদেষ্টা থাকার কারণে এই নাগরিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন চাপ সরকারকে দিতে পারছে না, সরে যাওয়াই ভালো। কিন্তু এটা নাগরিক কমিটির বা আসিফ, নাহিদদের সহকর্মীদের, বন্ধুদের একটা বড় অংশ এই প্রস্তাব দিয়েছিল তোমরা পদত্যাগ করে চলে আসো। কিন্তু আমরা বলছি না, সরকারকে বাঁচাতে হবে। ওরা সরকার ছেড়ে আসলে তখন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, তখন এই নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন এদেরকে রাস্তাঘাটে পিটাবে, বিএনপি সব দখল করে নেবে, ভারত আবার আমাদের উপর খবরদারি করবে। অতএব ভারত থেকে, ভারতের প্রভাব থেকে সরকারকে নিরাপদ দূরত্বে রাখা প্রয়োজন। ডক্টর ইউনূস তখন হতাশ হয়ে দেশ ছেড়ে চলে যাবে। এই জন্য ছাত্র উপদেষ্টা বা এই টাইপের কেউ, মাহমুদুর রহমান পিনাকি, আমি উদাহরণ দিচ্ছি, আমি আবার কেউ বুঝে না যে মাহমুদুর রহমান পিনাকি এদেরকে আমি চাই, এরা হলেও আপত্তি নাই, তবে এদের মতো নির্ভরযোগ্য কেউ থাকা উচিত। তিনি জানান এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি, যদি হয় তাহলে তারা নিজেরাই বলবেন। রাজনৈতিক দল অংশগ্রহণ পরিস্থিতি হলে তারা সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এমন কোন সিদ্ধান্ত তার বা আসিফের জায়গা থেকে হয়নি, তারা সরকার কার্যক্রম করছেন বলে উল্লেখ করেন। তা আপাতত এটাই আমাদের জন্য গুড নিউজ যে আসিফ, নাহিদ সরকার থেকে যাচ্ছেন না। আর অন্য কেউ আসলেও আসিফ, নাহিদ যে যোগ্যতা অর্জন করেছেন, যে অভিজ্ঞতা অর্জন করেছেন এই 6 মাসে, এটা অন্য কেউ অর্জন করবে, এটা অত সহজ নয়। এর গত বৃহস্পতিবার তিনি একটি জাতি দৈনিকের প্রতিবেদন উল্লেখ করে জুলাই বিপ্লব নেতৃত্বে ছাত্র জনতা নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমাদের দেশে কথা বলা হয়েছে, ফেসিবাদের দোষরা ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা, নাহিদ হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ নাহিদ সরকার ছেড়ে চলে যাবেন তা না, বরং ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। ফেসিবাদের দোষররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে, তবে আন্দোলন দমন করবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এটার একটা তাৎপর্য, আন্দোলন দমন করবে না, সরকারকে আন্দোলন দমন করতে হবে না। আওয়ামী লীগ মাঠে নামলে সেটা কিভাবে সোজা করতে হয় এটা জামাত শিবিরই জানে, এদেশের জনগণ জানে। তারা আওয়ামী লীগকে পিটিয়ে 1 সেকেন্ডের জন্য রাজপথ দাঁড়াতে দেবে না। আওয়ামী লীগ একটা গণদোলাই খাওয়ার রাস্তা তৈরি করছে কর্মসূচি দিয়ে। তো এখানে জনগণকে দায়িত্বটা দিয়ে দিয়েছেন, সামাজিকভাবে ফেসিবাদ বা ফেসিবাদের দোষদের প্রতিরোধ করবে। কিন্তু সরকার যে দমন করবে সেটা করবে, এটা ব্রড সেন্সে নাহিদ বলেছেন, সরকার দমন করবে না। যেমন আওয়ামী লীগের লোকজন কর্মসূচি দিয়েছে, এখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সব ধরবে, এরকম হবে না। আওয়ামী লীগের মতো আচরণ করবে না, জনগণ ঠেকিয়ে দেবে। আওয়ামী লীগের হরতাল অবরোধ কিচ্ছু হবে না, লিখে রাখেন। যাই হোক দর্শক, এটা অবশ্যই একটা ইতিবাচক দেশের জন্য যে আসিফ, নাহিদ সরকারে আপাতত আছেন, থাকবেন, থাকা উচিত। আবারও বলছি, যদি আসিফ, নাহিদ রাজনীতি করতে চান, মাহফুজ যদি রাজনীতি করতে চান, তাহলে যদি তাদেরকে সরকার থেকে সরে যেতে হয়, তাহলে অবশ্যই এই 3 জনের রিপ্লেসমেন্ট হিসেবে তাদের চাইতে নির্ভরযোগ্য 6 জন যেন বসিয়ে দিয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটা শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন,
প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।